হাই বন্ধুরা, ফেয়ার অফ স্টোরি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের গল্প ফুলসজ্জা জামাই বউয়ের সেরা মুহূর্ত পর্ব -2। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। দরজায় ঠক ঠক শব্দ আর বাইরে থেকে আওয়াজ এল, জেঠুমনি আমার একটু কথা ছিল, ভিতরে আসবো। গলার স্বর শুনেই মনোরমা দেবী ও ধীরেন্দ্র বাবু দুজনেই এবার একটু সতর্ক হলেন। তারপর মনোরমা দেবী শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ধীরেন্দ্র বাবুকে দরজা খুলতে বললেন। ধীরেন্দ্র বাবু দরজা খুলে, আরে নিশিমা, আয় আয়, ভিতরে আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? কিন্তু এখন এত রাতে তুই এখানে কিছু বলবি মা? নিশি বলে উঠল, হ্যাঁ জেঠুমনি, আমার তোমাকে, বড় মা রদিকে তাকিয়ে, মানে তোমাদেরকে একটা কথা বলার ছিল। ধীরেন্দ্র বাবু, হ্যাঁ মা বল, মা যা বলার নির্দ্বিধায় বল, সংকোচ করিস না। নিশি ইতস্তত করে বলল, আসলে আমার তো এখনো পড়াটা শেষ হতে এখনো 1 বছর বাকি আছে। তাই বলছিলাম যদি এখন বিয়েটা পিছিয়ে দেওয়া যায় তাহলে। ডট 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 এবার মনোরমা দেবী বলে উঠলেন, না, পিছিয়ে দেওয়া যাবে না। নিশিকে উদ্দেশ্য করে, তোর জেঠুমনি মাধবী দেবীকে কথা দিয়ে দিয়েছেন আর আগামী 4ই ডিসেম্বর বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে। তাই এই বিয়ে কোনো মতেই পিছানো যাবে না। নিশির দিক থেকে মুখ ফিরিয়ে, হয়তো নিজের কষ্ট থাকতে আর কতদিন আমাদের ঘাড়ে বসে খাবি শুনি। এবার আমাদের ঘাট থেকে অন্তত নাম, বিয়েটা করে আমাদের মুক্তি দে। তারপর ধীরেন্দ্র বাবুর দিকে তাকিয়ে, অনেক রাত হয়ে গেছে, তুমি এবার খেতে এসো আর আমি যাই দেখি গিয়ে রান্নাবান্না কত দূর এগোলো। বলে মনোরমা দেবী ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। মনোরমা দেবী চলে যাওয়ার পর ধীরেন্দ্র বাবু নিশির কাছে এলেন। তারপর নিশির নিচু হওয়া মাথাটার ওপর হাত রেখে বললেন, তুই ওর মনোরমা কথায় কিছু মনে করিস না মা, ও মানুষটাই ওইরকম, ওর মনে আছে এক আর ও মুখে বলে আরেক। কিন্তু মা, নিশি ও মনোরমা তোর ভালোটাই চায়। তাই আমি বলি কি, তুই আর এই বিয়েতে অমত করিস না। ছেলে ভালো আর মাধবী দেবীও তো তোকে মেয়ে বলে মেনে নিয়েছে, দেখিস তুই সুখী হবি। আর রইল তোর পড়াশোনা, চিন্তা নেই, আমি মাধবী দেবীর সাথে কথা বলেছি, উনি আমাকে কথা দিয়েছেন যে বিয়ের পরও উনি তোকে পড়তে দেবেন। নিশি এবার মাথা তুলে চাইল জেঠুমনির দিকে, তারপর হেসে বলল, আচ্ছা জেঠুমনি, তুমি যা বলবে তাই হবে। বলে ঘর থেকে বেরিয়ে গেল। যেতে যেতে নিশি আপন মনেই বলে উঠল, বড় মা আমাকে যখন এত ভালোবাসে তখন এরকম করে বলে কেন? কি দোষ আমার? কি পাপ করেছি আমি? এরপর নিজে থেকেই বলল, চোখের কোণ বেয়ে ওর কাউকে না বলা কষ্টগুলো জল হয়ে বেরিয়ে এল। আদিত্য নিজের ঘরে ক্যানভাসের সামনে দাঁড়িয়ে রং তুলি দিয়ে একটি মেয়ের ছবি আঁকছে। মেয়েটার নাম কি কিছুই জানেও না, শুধু জানে মেয়েটি মেডিকেলের ছাত্রী। আসলে গত মাসে একটি মেডিকেল কলেজে লেকচার দিতে যায়, সেখানেই মেয়েটিকে প্রথম দেখেছিল আদিত্য দেবরায়, জুনিয়র হার্ট স্পেশালিস্ট, অতি অল্প বয়সে এই সুখ্যাতি অর্জন করেছে। তাই হয়তো নাক একটু উঁচু, কিন্তু মনটা খাঁটি। সে যাই হোক, আদিত্য এখন কিছুতেই মেয়েটার চোখ দুটো আঁকতে পারছে না, যেই চোখ দুটো ওকে সেদিন আকৃষ্ট করেছিল। চোখ বন্ধ করলে বারবার ওই মায়াবী চোখ দুটো ওর চোখের সামনে ভেসে উঠছে আর ও ততবারই ওই দুটি চোখের প্রেমে পড়ছে, কিন্তু শত চেষ্টা করেও ও আঁকতে পারছেন না সে চোখগুলো। হঠাৎ করেই চমক ভাঙল মায়ের গলার আওয়াজে। আদিত্য তাড়াতাড়ি করে ক্যানভাসটা ঢেকে দিল সাদা কাপড় দিয়ে। জানিস বাবাই, কাল যেই মেয়েকে দেখতে গেলাম, সেই মেয়েকে একেবারে লক্ষ্মী প্রতিমার মতন দেখতে, আবার ডাক্তারিও করছে। কথায় বলে রূপের লক্ষ্মী, গুণে সরস্বতী। দেখিস বাবাই, তোর খুব পছন্দ হবে। ছেলেকে বললেন মাধবী দেবী। আদিত্য বাবাইটা ওর ডাকনাম। এক প্রকার মায়ের ওপর একটু বিরক্ত হয়ে বলল, উফ মা, তোমাকে আমি কতবার বলেছি যে আমি এখন বিয়ে করব না, কেন বারবার বিয়ে বিয়ে করে আমার মাথা খারাপ করো? মাধবী দেবী এইবার বেশ একটু রেগে গিয়েই বললেন, হ্যাঁ সেই তো, আমি তো এখন তোর মাথা খারাপই করি। ছেলে মেয়েকে কষ্ট করে বড় করো, তারপর তাদের কাছে শোনো বাপ মারা নাকি তাদের মাথা খারাপ করে। গলার স্বর উঁচু করে, কোথায় ভাবলাম ছেলে নিজের পায়ে দাঁড়িয়েছে, এইবার ওর বিয়ে দিয়ে একটা মেয়ে নিয়ে আসবো, যার সাথে একটু সুখ দুঃখের গল্প করব, নিজের হাতে তাকে সবকিছু শেখাবো। কিন্তু না, উনি আদিত্য তো ওনার হসপিটাল রোগী, এদের নিয়েই ব্যস্ত। ওনার না আছে মায়ের জন্য সময়, না আছে বিয়ে করার সময়। আচ্ছা বাবাই, তুই সত্যি করে বলতো, তুই কি কাউকে পছন্দ করিস? তাহলে বল, আমি তার সাথে তোর বিয়ে দেব। আদিত্য এবার একটু সতর্ক হয়ে হেসে বলল, কি তা কথা বলছো মা? আমার নামে এইরকম কোনো কথা শুনেছ? একটু নরম হয়ে, আমি জানি মা, আমি তোমাকে সময় দিতে পারি না, তবে একটা উপায় আছে, বদমাইশি করে মা, যাতে তোমাকে আর একা থাকতে হবে না। কি সেই উপায়, সেটা আমিও একটু শুনি, বললেন মাধবী দেবী। হ্যাঁ মা, তাই তো বলছি। তার আগে তুমি আমার জন্য পাত্রী দেখা বন্ধ করে দাও। ডট ডট তারপর
মাধবী, আদিত্য বলে একটা দুষ্টু হাসি দিল। তারপর আর কি নিজের জন্য পাত্র খোঁজা শুরু করে দাও। তাতে রথও দেখা হবে আর কলাও বেচা হবে। মানে তুমি তোমার সুখ দুঃখের সঙ্গী পাবে আর আমি বিয়ের হাত থেকে রেহাই পাবো। আদিত্য। মাধবী দেবী এবার আদিত্যর রক কানটা জোরে টেনে ধরতেই আদিত্য চিৎকার করে উঠল, আহা, লাগছে মাছারো, উরি বাবা গো, জ্বলে গেল গো। মাধবী দেবী বললেন, ওরে শয়তান, তোর পেটে পেটে এত, তুই কি না আমার আবার বিয়ে দিবি? দাঁড়া, তোর হচ্ছে, কান আরেকটু জোরে মলে দিয়ে, তুই দিন দিন বড্ড পাজি হয়ে যাচ্ছিস। আদিত্য, আর বলবো না মা, এইবার ছেড়ে দাও, ভীষণ লাগছে। মাধবী দেবী ওর আদিত্য কান ছেড়ে দিয়ে বললেন, ঠিক আছে, আমি নিশির একটা ছবি পাঠিয়ে দিচ্ছি, তুমি সেটা দেখে আমাকে কালকের মধ্যে জানিয়ে দিও ওকে তোমার পছন্দ কিনা। অবশ্য তোমার না পছন্দ হলেও ক্ষতি নেই, কারণ আমি ওকে মনে মনে এই বাড়ির নতুন সদস্য বলে মেনে নিয়েছি। আদিত্য কান ডলতে ডলতে বলল, কিন্তু মা। মাধবী দেবী, না, কোনো কিন্তু না, এইবার তাড়াতাড়ি স্নানটা সেরে আসো, আর আমি গিয়ে তোমার খাবারের জোগাড় করি, নইলে তো আবার না খেয়ে হসপিটালে দৌড়বে, বলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। আদিত্য এবার কি করবে নিজেই বুঝতে পারছে না। যাকে ভালোবাসে তাকে তো ঠিক মতন চেনেও না, আবার মা যার সাথে বিয়ে দিতে চায় তাকেও তো বিয়ে করতে পারবে না। তারপর নিজেই মনে মনে বলল, যাক, এইসব নিয়ে পরে ভাবা যাবে, আগে স্নানটা করে রেডি হয়নি, নইলে মা এবার সত্যি সত্যি লঙ্কা কান বাঁধিয়ে দেবে। তারপর চাওয়াল নিয়ে ছুটল বাথরুমে। আজকের পর্ব এখানেই শেষ করছি। ফুলসজ্জা গল্পের দ্বিতীয় পর্ব শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফুলসজ্জা গল্পের পরবর্তী পর্ব শুনতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের গল্পটি ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।